গল্পের নাম মেঘ বিয়োগের মৌসুম। কলমে তানিয়া মাহি, নিরু। শেষ বা অন্তিম পর্ব। ওপাশ থেকে অচেনা গলায় অচেনা পুরুষ বলে ওঠে, ওয়াহাজের যেতে একটু দেরি হচ্ছে ভাবি। আমরা হাসপাতালে। বুকের ভেতরটা মোচড় দিয়ে ওঠে মৌয়ের। তার ভাই তো সবসময় হাসপাতালে থাকে, কই আগে তো হাসপাতালের কথা শুনে খারাপ লাগেনি, তবে আজ কেন লাগছে? মৌ ভাঙা ভাঙা শব্দে উচ্চারণ করে, কি হয়েছে উনার? উনি ঠিক আছেন তো? ওপাশের ব্যক্তিটি মৌকে আশ্বস্ত করে বলে, ভাবি মিথ্যে মিথ্যে ভয় পাবেন না, ওয়াহাজ ঠিক আছে। আসলে আমার কাজিনের বউ প্রেগন্যান্ট। ব্লাড প্রয়োজন ছিল, তাই ওয়াহাজকে নিয়ে এসেছিলাম। হাঁপ ছেড়ে বাঁচে মৌ। কথা শেষ করে বিছানায় চলে যায়। অপেক্ষা করতে থাকে ওয়াহাজের জন্য। রাত 2টার দিকে ফোনটা বেজে ওঠে। মৌ ওয়াহাজের জন্য অপেক্ষা করতে করতে ঘুমিয়ে গিয়েছিল। ফোনটা বেজে ওঠায় ঘুম ভেঙে যায় তার। হাতড়ে ফোনটা খুঁজে পেয়ে রিসিভ করলেই ওপাশ থেকে ওয়াহাজ বাসার দরজাটা খুলে দিতে বলে। মৌ সাথে সাথে গিয়ে দরজাটা খুলে দিতেই ওয়াহাজ ভেতরে এসে বলে, আমার জন্য একটু খাবার গরম করে দাও না, প্রচণ্ড ক্ষুধা পেয়েছে। মৌ রান্নাঘরে যেতে যেতে বলে, আপনি ফ্রেশ হয়ে নিন, আমি খাবার নিয়ে আসছি। খাওয়া দাওয়া করতে বসলে মৌ জিজ্ঞেস করে, আপনি আমাকে কল দিয়ে কেন জানাননি যে আসতে দেরি হবে? আপনার বন্ধু কল রিসিভ করে বলল যে আপনি হাসপাতালে, আমি তো ভয় পেয়ে গেছিলাম। ওয়াহাজ এক লোকমা ভাত মৌয়ের মুখে দিয়ে বলে, একটাবার কি ইন্টারনেট অন করেছিলে? মৌ খাবার মুখে নিয়েই বলে, ইন্টারনেট কেন অন করতে হবে? অন করলে দেখতে আমি অনেকগুলো মেসেজ আর কল দিয়েছিলাম। আজ আমার অনলাইনে যাওয়া হয়নি, সরি। খেয়ে নাও এখন। আপনার বন্ধুর স্ত্রীর কি অবস্থা এখন? আলহামদুলিল্লাহ। 2 দিন হয়ে গেছে মৌ বাসা থেকে নতুন বাসায় ফিরেছে। ওই বাসা থেকে আসার পর থেকেই বেলার জন্য টুকটাক কেনাকাটা শুরু হয়েছে। বেলার প্রয়োজনীয় জিনিসপত্রের তালিকা অনেক বড়, সে হিসেবে কয়েকদিন লেগেই যাবে। বাসার ড্রয়িং রুমটা সাজানো হচ্ছে। আগামীকাল বেলার জন্মদিন। মৌয়ের পরিবারকে ইনভাইট করা হয়েছে। মৌ আর ওয়াহাজ মিলে সবকিছুর ব্যবস্থা করছে। বেলা নিষেধ করা সত্ত্বেও তার কথা কেউ শোনেনি। ড্রয়িং রুমে কি কি করছে সেটাও বেলাকে দেখতে দেওয়া হচ্ছে না। বেলাকে কথা দিতে হয়েছে সে বাহিরের কিছুই দেখবে না। এত বছর বয়সী মেয়ে, যা যা ঘটে গিয়েছে তার জীবনে, তারপরেও এসব যেন তার কাছে বোকামি বা বেশি বেশি লাগছে। এই মুহূর্তে বেলা ল্যাপটপে নিজের নতুন ভার্সিটির ভিডিও দেখছে। তার ভাই যেদিন তাকে প্রথমে অতীত থেকে বের করে নিয়ে এসেছিল, তার কিছুদিনের মধ্যে থেকেই সবকিছুর প্রিপারেশন শুরু হয়েছিল বেলার। ভাষা থেকে সবকিছু তার আয়ত্তে নিতে হয়েছে। কোনো নতুন জায়গায় অবস্থানের জন্য সেখানকার ভাষা এবং পরিবেশ সম্পর্কে জানা অতি গুরুত্বপূর্ণ একটা বিষয়। বেলা বসে বসে ওয়াহাজের ল্যাপটপে কিছু কাজ করছিল নিজের রুমে বসে। ওয়াহাজ রুমে নক করতেই বেলা সেদিকে তাকায়। ওয়াহাজ মৃদু হেসে বলে, আসব। বেলা ল্যাপটপটা পাশে রেখে বলে, হ্যাঁ এসো। আর ভাবি কোথায়? কি করছেন তিনি? ফ্রেশ হচ্ছে। বাহিরে যেতে হবে, তুমিও তৈরি হয়ে নাও। বাহিরে কেন ভাইয়া? মৌয়ের বাবা মা আসছে আগামীকাল সকালে। মৌ বলল, ভাইয়া ফ্রিজের ফলমূল নাস্তা সবকিছু শেষ হয়ে গেছে, ভাবলাম তোমাদের দুজনকে নিয়েই বের হই। তুমি সেদিন বলেছিলে ফুসকা খেতে যাবে। কথাটা শুনে বেলার মুখে হাসি ফুটে যায়। সাগ্রহে বলে ওঠে, ফুসকা? বাহিরের দিক থেকে মৌ রুমে আসতে আসতে বলে, হ্যাঁ ফুসকা। আজ দেখব কে বেশি খেতে পারে।
ভাবি আমার সাথে পারবে না তোমারা। বেলা মৌয়ের দিকে ফিরে মৃদু হেসে বলে, আমাকে হারাবে তুমি? ভাইয়া জানে আমি কেমন ফুসকা খাই। মৌ এসে ওয়াহাজের পাশে বসে বলল, তুমি কিংবা তোমার ভাই কেউই জানো না আমি কেমন ফুসকা খেতে পারি। আজ দেখা যাবে। ওয়াহাজ দুজনকে থামিয়ে দিয়ে বলে, তোমরা মেয়েরা কোনো কিছুতে না আটকালেও ফুসকাতে ঠিকই আটকে যাও। আজ যত পারো খেও, আমি খাওয়াবো। মৌ উচ্ছ্বসিত হয়ে বেলাকে বলে, ওয়াজিহা তুমি আজ শাড়ি পরবে। আমিও পরব। তোমার কালো রঙের শাড়িটা আজ পরবে। বেলা আর মৌকে ফিরিয়ে দেয় না। মৌয়ের এক কথায় সে রাজি হয়ে যায়। ফোনে সময় দেখে বলে, আধা ঘন্টার মধ্যে রেডি হলে হবে তো? বেশি দেরি হবে না তো? মৌ অবাক হওয়ার ভঙ্গিতে বলে, আধা ঘন্টায় শাড়ি পরে সাজগোজ করা কমপ্লিট হবে তোমার? বেলা হেসে বলে, আমার শাড়ি পরার অভ্যেস আছে ভাবি। তুমি যাও রেডি হয়ে নাও। ওয়াহাজ মৌকে বলে, আমার বোন অলরাউন্ডার। পারলে তুমি আধা ঘন্টায় শেষ করে দেখাও। ওয়াহাজ বাহিরে যেতে যেতে বলে, তোমরা রেডি হও, আমি নিচের স্টল থেকে চা খেয়ে আসি। আর হ্যাঁ, ড্রয়িং রুমে লাইট অন করবে না। তিনজনের বের হতে হতে 7টা বেজে যায়। চারদিকে অন্ধকার হতে শুরু করেছে। তিনজন বেরিয়ে একটা অটো নিয়ে সামনেই একটা মাঠের দিকে রওনা দেয়। সেখানে বিভিন্ন ধরনের খাবার পাওয়া যায়, সাথে ফুসকাও। মিনিট 5-এর মধ্যে অটো মাঠের পাশেই এসে দাঁড়ায়। দুজন নেমে পাশে দাঁড়ায়। ওয়াহাজ ভাড়া মিটিয়ে দুজনকে নিয়ে মাঠের মাঝে একটা টেবিলে গিয়ে বসে। মৌ এদিক ওদিক দেখে বলে, চারপাশ একদম অন্ধকার, রাত হয়ে গেছে। এত সুন্দর করে রেডি হলাম আর ছবি তুলতে পারবো না। বেলা বলল, ভাবি ছবি উঠিয়ে আর কি করবে? সোশ্যাল মিডিয়ায় তো আর দাও না। ছবি উঠালেই কেন মানুষকে দেখাতে হবে? নিজের ফোনের গ্যালারিতে রেখে দেব। আর তাছাড়া তোমার সাথে তো আমার বেশি ছবি নেই। ভাবি, অনেকগুলো ছবি আছে। সেই বিয়ের আগে থেকেই ছবি উঠাচ্ছি তোমার সাথে। তোরা ছবি নিয়ে পড়ে থাক, আমি যাই ফুসকা অর্ডার দিয়ে আসি। বলেই ওয়াহাজ ফুসকা অর্ডার দিতে চলে যায়। বেলা বলে, এখানে অন্ধকার আর আলো কম, ছবি কিন্তু সুন্দর আসবে। ফোন দাও, আমি ছবি তুলে দেই। ঠিক বলেছ, নাও কয়েকটা তুলে দাও তো। দুজন ছবি তোলায় ব্যস্ত। এমন সময় একজন মৌ-এর পিছনে এসে দাঁড়িয়ে টেবিলে হাত দিয়ে শব্দ করতেই দুজনে সেই ব্যক্তির দিকে তাকায়। মৌ উচ্ছ্বসিত হয়ে বলে ওঠে, ভাইয়া তুই এখানে? ফারাজ চেয়ারটা দেখিয়ে বলে, দাঁড়িয়েই থাকবো নাকি বসতে বলবি? মৌ ব্যস্তভঙ্গিতে বলে, বসে পড়, কিন্তু তুই এখানে কেন? কাউকে নিয়ে এসেছিস? ফারাজ চেয়ার টেনে বসতে বসতে বলে, সেদিন আম্মাকে এখান থেকে চিকেন ফ্রাই নিয়ে খাইয়েছিলাম। আজ আমাকে আবার পাঠিয়ে দিয়েছে নিয়ে যাওয়ার জন্য। হাসপাতাল থেকে আবার এখানে আসতে হলো। তোদের দেখে এগিয়ে এলাম। তোরা একা কই, ভাইয়া আসেনি? এসেছে তো, ওই যে ফুসকা অর্ডার দিতে বলতে গেল। দুই ভাইবোনের মাঝে বেলা আর কিছু না বলে চুপচাপ বসে থাকে। ফারাজ বেলাকে উদ্দেশ্য করে বলে, আপনি চুপচাপ আছেন কেন ম্যাডাম? মন খারাপ বুঝি? বেলা মাথাটা না সূচক নাড়িয়ে বলে, না না, মন খারাপ কেন হবে? আপনারা কথা বলছিলেন তাই আমি। দেখা হলে ভালো মন্দ তো জানতে চাইতে পারেন। ভালো না হয় নাই বাসলেন। ফারাজের কথা কানে যেতেই বেলা মৌ-এর দিকে তাকায়। মৌ ইশারায় কিছু মনে করতে নিষেধ করে ফারাজকে বলে, ভাইয়া তুইও বস আমাদের সাথে। তুই ফুসকা খাবি? ফুসকা তোদের মেয়েদের খাবার, আমাদের মতো সুপুরুষের নয়। বেলা মুখ ভেঙচি দিয়ে বলে, আসছে আমার ফুসকা না খাওয়া সুপুরুষ। ফারাজ বেলার বিড়বিড় করা দেখে বলে, কিছু বললেন না? কিছু না, একদমই না।
ওয়াহাজ এসে ফারাজকে দেখে আন্তরিকতার সাথে বলে, কেমন আছো? এসে গেছো তো দেখছি। তুমি তো বললে আসবে না। ফারাজ হেসে বলে, আসতে হলো। আম্মাও তো এখান থেকে খাবার নিয়ে যেতে বলেছে। ভাবলাম এক কাজে দুই কাজ হয়ে যাবে। ওয়াহাজ চেয়ার টেনে বসতে বসতে বলে, ভালো করেছ। মৌ ভ্রু কুঁচকে ওয়াহাজকে উদ্দেশ্য করে বলে, আপনি ভাইয়াকে আসতে বলেছিলেন। বলেছিলাম তখন চা খেতে নেমে। মৌ কৃতজ্ঞতার দৃষ্টিতে ওয়াহাজের দিকে তাকায়। সে ভাবতেই পারেনি ওয়াহাজ তার বলা কথাগুলো এত তাড়াতাড়ি ভাববে। সেদিন রাতে দুজন গল্প করার সময় কথায় কথায় মৌ ফারাজ আর বেলার কথা তুলেছিল। ওয়াহাজ তখন খুব একটা মনোযোগী ছিল না কথা শুনতে। আজ এই সময়ে এসে তার মনে হচ্ছে ওয়াহাজ তখন সাড়া না দিলেও এক মুহূর্তের জন্য অমনোযোগী হয়নি। ফুসকা খাওয়া শেষে বেলা আবদারের সুরে বলে, আজ আর ভাবিকে রান্না করতে হবে না। ভাইয়া যেহেতু ফুসকা খাওয়ালো, বাহিরে যাওয়া উপলক্ষে আমি ট্রিট দেব। আজ সবাই রেস্টুরেন্টে ডিনার করে বাসায় ফিরব। বেলার কথা শেষ হতেই ফারাজ দাঁড়িয়ে যায়। ওয়াহাজকে উদ্দেশ্য করে বলে, আমি তাহলে আসছি ভাইয়া। ওয়াহাজ ফারাজের চলে যাওয়ার বিষয়টা একেবারে নাকচ করে দেওয়ার স্বরে বলে, সে কি কথা? শুনলে না ওয়াজিহা আজ ট্রিট দিবে? মৌ এক প্রকার জোর করে ফারাজকে নিয়ে যায়। কোনো উপায় না পেয়ে সবার সাথে ফারাজকেও যেতে হয়। রাতের খাওয়া দাওয়া শেষ করে সবাই রেস্টুরেন্টের বাহিরে এসে দাঁড়ায়। ওয়াহাজ একটু এগিয়ে যায় রিকশা ঠিক করতে। সুযোগ বুঝে মৌ নিজেও একটু দূরে গিয়ে দাঁড়ায় ফোন আসার বাহানায়। ফারাজ আর বেলা পাশাপাশি দাঁড়িয়ে। ফারাজ এদিক ওদিক তাকিয়ে কিছু বলতে যাবে, ঠিক তখনই বেলা বলে ওঠে, একা পাওয়ায় কোনো সুযোগ নিবেন না। ফারাজ ভ্রু বিস্তৃত করে বলে, কিসের সুযোগ? আপনার হাত ধরেছি নাকি বাজে ইঙ্গিত দিয়েছি? বেলা আমতা আমতা করে বলে, না তা করেননি, কিন্তু আমি আপনার কোনো কথা শুনতে চাই না। আপনি কিছু বলতেই যাচ্ছিলেন। ফারাজ কপালে হাত দিয়ে বলে, আপনারা মেয়েরা এত বেশি বোঝেন কেন? ঠোঁট নাড়লেই বুঝে যান কিছু বলবো। আর বললেই বা কি হবে? আমি বললে আপনি আমার মুখ আটকাতে পারবেন? থাকুন আপনি এখানে, আমি ওদিক গিয়ে দাঁড়াচ্ছি। ফারাজ ধমকের সুরে বলে, চুপচাপ দাঁড়ান এখানে। আর আমি কিছু বলতে গেলেই কেন আপনার গা জ্বালা করে ওঠে বলেন তো? একদম বাজে বকবেন না। কোনোভাবে এক্স হাজব্যান্ডকে মনে জায়গা দিয়ে বসে আছেন নাকি? অন্য কাউকে সহ্যই করতে পারছেন না যে? শুনুন, অতীতকে চেয়ে দেখার সময় আমার নেই। আমি নিজের জন্য বেঁচে আছি। আমার আপাতত কাউকে প্রয়োজন নেই। তাহলে কবে প্রয়োজন হবে ম্যাডাম? হবে না হয়তো। বলেই বেলা মৌয়ের দিকে চলে যেতে শুরু করে। ফারাজ পিছন থেকে ডেকে বলে, শুনুন, অগ্রিম শুভ জন্মদিন। বেলা থেমে গিয়ে পিছনে ফিরে তাকায়। ফারাজ মৃদু হেসে বলে, এটাই বলতে চেয়েছিলাম, আমি অন্য কিছু না। ভালোবাসি আপনাকে, কিন্তু সেটা বারবার বলার প্রয়োজন বোধ করি না। আপনি যদি আমার চোখের দিকে তাকিয়েই বুঝে যান যে আমি আপনার ভালোবাসায় মরেছি, তাহলে সেটা শব্দ ব্যয় করে বলতে যাব কেন? আর হ্যাঁ, আপনার এখন আমাকে প্রয়োজন না হলেও একসময় প্রয়োজন হবে, খুব করে প্রয়োজন হবে। জীবন একা একা কাটিয়ে দেওয়া যায় না, শুধু নিঃশ্বাসটুকু নেওয়া যায়। বাঁচার মতো বাঁচতে হলে ভালোবাসতে হয়, ভালোবাসলেই ভালো থাকা যায়। ফারাজ থেমে বেলার দিকে দুপা এগিয়ে আসে, বলে, আমি আপনার জন্য অপেক্ষা করব ওয়াজিহা। আপনি নিজেকে নিজের মতো গড়ে তুলুন। অপ্রয়োজনীয় মানুষ দিয়ে জীবন পরিপূর্ণ করার চেয়ে ভালোবাসার মানুষ দিয়ে পরিপূর্ণ করা প্রয়োজন। আর আপনি তো। ফারাজের কথা শেষ হওয়ার আগেই ওয়াহাজ চলে আসে আর মৌকে ডেকে বলে, চলো, রিকশা পেয়েছি। মৌ এগিয়ে আসে।
বেলা মৌয়ের হাত খালি দেখে বলে, পার্সেল ভেতরে রেখে এসেছো তোমরা? মৌ ঠোঁট উল্টে বলে, ভুলে গিয়েছিলাম। দাঁড়ান, নিয়ে আসছি। ওয়াহাজ মৌকে থামিয়ে দিয়ে বলে, তোমরা রিকশাতে উঠে বসো, আমি গিয়ে নিয়ে আসছি। ভাইয়া তাহলে আমি চলে যাই, আপনারা বাসায় চলে যান। ফারাজ ওয়াহাজকে উদ্দেশ্য করে কথাটা বলে। ওয়াহাজও সম্মতি জানিয়ে রেস্টুরেন্টের ভেতরে চলে যায়। মৌ আর বেলা পাশাপাশি দাঁড়িয়ে আছে। ফারাজ একটা শপিং ব্যাগ মৌয়ের হাতে ধরিয়ে দিয়ে অল্প স্বরে বলে, এটা তোর ননদের বার্থডে গিফট, দিয়ে দিস তাকে। টানা একদিন পর ড্রয়িং রুমে যাওয়ার পারমিশন পেয়েছে বেলা। মৌয়ের বাবা মা সকালেই এসেছে। বেলার রুমে এসেই অনেকক্ষণ গল্প করেছে। তাদের সাথে রুমের বাহিরে আসতে চাইলে মৌ করা গলায় নিষেধ করে দিয়েছে। বেলার কাছে এ সময়ে এসে এসব একদম বাড়াবাড়ি লেগেছে। সন্ধ্যার দিকে একটা লাল রঙা গাউন হাতে ধরিয়ে দিয়ে মৌ বলেছিল, এটা পরে রেডি হয়ে নাও, বাহিরে তোমার জন্য অনেক কিছু অপেক্ষা করছে। বেলা গোমরা মুখে বলেছিল, এত কিছু পর এগুলো ভালো লাগে বলো? আমি ছোট বাচ্চা তো নই। শোনো, জীবনকে সহজভাবে নাও। তোমার ভাইয়ের কাছে তুমি ডিভোর্সি কোনো নারী নও, যার জীবনে শখ আহ্লাদ নেই। তুমি তোমার ভাইয়ের কাছে সেই আগের মতো অতি আদরের ছোট বোন। মৌয়ের কথার ওপর আর কোনো কথা বলতে পারেনি বেলা। চুপচাপ নিজের ইচ্ছেমতো সেজেছিল সে। রাত 8টার দিকে দরজায় নক করার শব্দ পেয়ে বেলা ভেতরে আসার অনুমতি দেয়। ওয়াহাজ ভেতরে এসে বেলাকে দেখে বলে, কি সুন্দর লাগছে আমার বোনকে, একদম লালপরি। বেলা বসা থেকে উঠে দাঁড়ায়। ভাইয়ের দিকে এগিয়ে এসে বলে, আমি কি বাচ্চা ভাইয়া? ওয়াহাজ বেলাকে একপাশ থেকে জড়িয়ে নিয়ে বলে, তুমি আজীবন আমার কাছে সেই ছোট বাচ্চা মেয়েটাই থাকবে। আচ্ছা এসব বাদ দাও, তুমি রেডি? হ্যাঁ রেডি তো। কেমন লাগছে আমাকে? বাহিরে চলো, সবাই দেখেই বলুক না হয়। ওয়াহাজ বেলাকে নিয়ে বাহিরে চলে আসে। ড্রয়িং রুমে চোখ বুলিয়ে নেয় সে। পুরো জায়গাটা অন্যরকম করে ফেলেছে। সাজানো দেখেই বোঝা যাচ্ছে এটার পিছনে অনেক সময় দিতে হয়েছে। মাথার ওপরে একটা ঝাড় বাতি লাগানো হয়েছে নতুন। চারদিকে আর্টিফিশিয়াল ফুল দিয়ে সাজানো। বেলাকে বের হতে দেখে মৌ এবং ফাহমিদা বেগম এগিয়ে আসেন। ফাহমিদা বেগম বেলার গালে হাত দিয়ে আদরের সাথে বলেন, কি সুন্দর লাগছে আমার মাটাকে। আল্লাহ তোমার ভালো করুক মা। এক কোণায় দাঁড়িয়ে থাকা ব্যক্তির চোখ শুধু লালরঙা পোশাকের মেয়েটার দিকেই তাকিয়ে আছে। এই মেয়েটাকে সে প্রথমবার দেখেছিল উজ্জ্বলরঙা একটা শাড়িতে, অথচ কান্নায় জর্জরিত ছিল তার মুখ। চোখ ফুলে গিয়েছিল। তাতেও কি অপরূপ লেগেছিল তাকে। সেদিন প্রথম যখন মেয়েটার দিকে নজর গিয়েছিল, এরপর থেকে আর সে নজর অন্য কারো ওপর যায়নি। ওয়াহাজ বেলার কাছে এসে বলে, তোমার সাথে একজন দেখা করতে এসেছে। মেয়েটা তোমার সাথে অনেক দিন ধরে দেখা করতে চাইছিল। আমার নম্বর রেখে দিয়েছিল সেদিন। তারপর থেকে মাঝে মাঝেই কল করত তোমার সাথে কথা বলতে। তোমার আগের সিম তো বন্ধ, তাই যোগাযোগ করতে পারেনি। ওকে আজ এখানে এনেছি। বেলা জিজ্ঞেস করে, কে ভাইয়া? বলবো না, দাঁড়াও ডেকে পাঠাই। ওয়াহাজ মৌকে ইশারায় রুম থেকে কাউকে নিয়ে আসতে বলে। মৌ চলে যায় তাকে নিয়ে আসতে। কিছুক্ষণ পর একটা বোরখা পরা মেয়ে বেরিয়ে আসে। মেয়েটাকে দেখে বেলা স্তব্ধ হয়ে দাঁড়িয়ে থাকে। মেয়েটা নিজেই বেলার সামনে দাঁড়ায়। চোখ দুটো ছলছল করছে তার। বেলা এক পলকে তাকিয়ে আছে। মেয়েটা চোখ মুছে বলে, জানো তোমাকে কত মিস করেছি। ভাইয়াকে কত কল করেছি তোমার সাথে দেখা করার জন্য, কথা বলার জন্য। কি সুন্দর লাগছে গো তোমাকে। মৌ ফারাজের পাশেই দাঁড়িয়ে ছিল।
মৌকে ডেকে বলে, কে এটা? মৌ বেলার দিকে তাকিয়েই বলে, মেয়েটা ওয়াজিহার ননদ। সবার খাওয়া দাওয়া শেষ হয়েছে অনেকক্ষণ। মৌয়ের বাবা মা চলেও গিয়েছে। বেলা নিজের রুমে এসে সোজা ওয়াশরুমে চেঞ্জ করে বিছানায় বসে। বেলার মনে এখন হাজারটা প্রশ্ন। কেমন আছে ও বাড়ির লোকজন? তাকে ছাড়া নিশ্চয়ই খুব ভালো আছে। থাকবে নাই বা কেন? ভালো থাকার জন্যই তো ওসব করেছিল। ধ্রুব নিশ্চয়ই তার বউকে নিয়ে খুব ভালো আছে। বেলা আর সুমু সামনাসামনি বসে আছে। দুজনের কারো মুখে কোনো কথা নেই। বেলা এদিক ওদিক তাকিয়ে আছে আর সুমু বেলার দিকে। নীরবতা ভেঙে সুমু বলে ওঠে, তোমাকে দেখে ভীষণ ভালো লাগছে জানো ভাবি। সেদিন আমি কোনোভাবে চাইনি তোমার সংসার ভেঙে যাক, আর আজ মনে হচ্ছে সংসার তোমার ভালোর জন্যই ভেঙেছিল। বেলা একটা দীর্ঘশ্বাস ফেলে বলে, কেমন আছে ওরা সবাই? সুমু নড়েচড়ে বসে বেলার দিকে গভীর দৃষ্টি দিয়ে বলে, আগুনে জ্বলছে। একটা ভালো মেয়ের চোখের পানি ঝরিয়ে কি ভালো থাকা যায়? জ্বলে পুড়ে মরছে সবাই। একজন দুজন না, সবাই। বেলা নির্জীব গলায় জিজ্ঞেস করে, কেন? তুমি চলে আসার পর কয়েকদিন খুব ভালো ছিল। রিমি তো আমাকে ডেকে ডেকে ওর ভাবির গুণগান গাইত। তোমার শাশুড়িও বাড়ি বাড়ি গিয়ে ছেলের বউয়ের সুনাম করত। 2-3 মাস যাওয়ার পর থেকে বাড়িতে ঝামেলা শুরু হতে থাকে। কিছু সময় বাড়ির আশপাশ দিয়ে যাতায়াতের সময় বাড়ির ভেতরের চেঁচামেচি শোনা যেত। ধ্রুব ভাই নাকি মেসেঞ্জারে অন্য মেয়েদের সাথে কথা বলে। সেদিন রাত 2টার দিকে ওদের বাড়িতে চেঁচামেচি শুনে মানুষ জড়ো হয়েছিল। ধ্রুব ভাইয়ার বউ ঘুমাচ্ছিল আর সে ব্যক্তি রাতে বউকে লুকিয়ে লুকিয়ে কার সাথে যেন কথা বলছিল। বউয়ের ঘুম ভেঙে গেলে বুঝতে পারে বারান্দায় কেউ কথা বলছে। এগিয়ে গিয়ে স্বামীকে ফোনে কথা বলতে দেখে ফোন কেড়ে নিয়ে কানে নিয়ে দেখে মেয়ের গলা। ব্যাস, সেদিন থেকে অশান্তি শুরু। তোমার ডিভোর্সের সময় টাকা দিয়েছিল, মাঠের জায়গা বিক্রি করিয়ে গলায় পাড়া দিয়ে টাকা নিয়েছে। শাশুড়িকে দিয়ে আর ননদকে দিয়ে সব কাজ করাচ্ছে। আমার তো বেশ ভালো লাগছে এসব দেখে। আমি শুধু মাকে বলি তোমার কথা। তোমার দীর্ঘশ্বাস ওদের সংসার জ্বালিয়ে পুড়িয়ে দিয়েছে। ওই মেয়ে যেমন তোমার সংসার ভেঙেছিল ঠিক তেমন তার সংসারও জ্বলছে। সুমুর কথা শুনে বেলার মুখে তাচ্ছিলের হাসি ফুটে যায়। বলে, পৃথিবীতে কারো ঋণ থাকে না, ইহজীবনে পূর্ণ না হলেও পরকালে ঠিকই পূর্ণ হয়। যে যেটা করবে তার ফল তাকে পেতেই হবে। আমাকে কয়েকদিন রিমি কল দিয়েছিল, কান্নাকাটি করেছে, তখনই বুঝেছি আমাকে ভালো না রেখে তারাও ভালো নেই। ধ্রুবও কয়েকবার কল দিয়েছিল, পরে আমার ভাইয়া নম্বর চেঞ্জ করে দিয়েছে। আমি আসলে ওদের নিয়ে ভাবতেই চাই না। যাদের জন্য আমার জীবনের 5টা বছর শেষ করেছি তারা তো আমার জীবনটাই শেষ করে দিচ্ছিল। আল্লাহ বাঁচিয়ে নিয়েছে। সুমু খোলা চুলগুলো খোপা করতে করতে বলে, ওরা ওদের শাস্তি ঠিক পাবে। ওসব বাদ দাও, এখন বলো ডাক্তারবাবু তোমার দিকে ওভাবে তাকিয়েছিল কেন? আমি কিন্তু সব খেয়াল করেছি। তুমি যখন আমার সাথে কথা বলছিলে তখন ওরা ভাইবোন কথা বলছিল। আমি সবাই থাকাকালীন খেয়াল করে দেখেছি উনি তোমার দিকে মুগ্ধ চোখে তাকিয়েছিল। বেলা মৃদু হেসে বলে, কি যে বলো না, উনি সম্পর্কে আমার বেয়াই হয়। ওহো, বেআই সাব। হুম, বেয়াই সাব। তা আর কোনো সম্পর্ক নেই? আর কি সম্পর্ক থাকবে?
এই পছন্দ করার বিষয়। সুমু, ভুল ভাবছো তুমি। আচ্ছা, রিমির বিয়ের কথাবার্তা হয় না? না, কই জানি না তো। তবে তোমার শাশুড়ি ভীষণ ফ্যাসাদে আছে। সবাই সবার কর্মফল নিশ্চয়ই পাবে। দেখো, তুমি বলো বিয়ে টিয়ে করবে না? না গো, আমি এখন বিয়ে সংসার এসব নিয়ে আর ভাবছি না। অনেক তো হলো সংসার করা, আপাতত সংসারের স্বপ্ন আর নেই। সুমুর ফোনে কল আসায় ফোনটা কেটে দেয় সে। বেলা ইতস্তত করতে করতে বলে, ফোন রিসিভ করতে পারো? দরকারি হয়তো। দরকারি না, বফ কল দিয়েছে। তোমার মতো সিঙ্গেল নই আমি। বেলা একটা বড় শ্বাস নিয়ে বলে, সুমু, আমি বাহিরে যাচ্ছি পড়তে। এই সপ্তাহতেই। বাংলাদেশে আমার সময় আর নেই। হাতে মাত্র কটা দিন। সুমু উচ্ছ্বসিত হয়ে জিজ্ঞেস করে, সত্যি বলছো? আমার এখন আর কোনো আক্ষেপ নেই। তোমার খুব ভালো হোক ভাবি। খুব ভালো হোক। দুজনের মধ্যে কথা চলতে থাকে। এতগুলো মাসের জমানো কথা যেন আজ বেরিয়ে আসছে দুজনের। জমে থাকা কথাগুলো, দুঃখগুলো, আক্ষেপগুলো ভাগাভাগি করে নিচ্ছে দুজনে। বেলা তৈরি হচ্ছে। রোদ তার তেজ হারিয়েছে। শহরে যারা পরিচিত ছিল তাদের সাথে আজকের বিকেলটা কাটাবে সে। যাদের সাথে কম্পিউটার ক্লাস করেছিল, বন্ধুত্ব হয়েছে, আজকের বিকেলটা তাদের জন্য বরাদ্দ করে রেখেছে সে। বেলা রেডি হয়ে রুম থেকে বের হবে, ঠিক তখনই মৌ এসে দরজায় হেলান দিয়ে দাঁড়ায়। সহাস্যমুখে বলে, কি ব্যাপার? শাড়ি পরে বের হচ্ছ যে? বেলা শাড়ির আঁচলটা তুলে নিয়ে বলে, কেমন লাগছে বলো? মৌ এগিয়ে এসে বলে, আমার ননদকে কখনো খারাপ লাগতেই পারে না। তবে কোথায় বেরোচ্ছ তুমি? বাহিরে যাবে সেটা তো বলনি। ঘণ্টাখানেক আগে ঠিক হয়েছে বের হওয়ার কথা। তুমি তো ঘুমোচ্ছিলে তাই আর ডেকে বলিনি। কোথায় যাচ্ছ? সেদিন যে মাঠে গিয়েছিলাম ফুসকা খেতে, ওখানে যাব। আমার সাথে আমার ওই বান্ধবীগুলো যাবে। কোন বান্ধবী? ওই কম্পিউটার ক্লাস করতাম ওখানকার। তোমাকে একটা কথা জানানো হয়নি। নুসরাত নামের মেয়েটার কেসের আসামিদের নিয়ে আরেকটা মামলা চলছিল, গতকাল রায় দিয়েছে আদালত। 17 বছরের জেল। বেলা ভ্রু কুঁচকে বলে, কই শুনিনি তো। তোমাকে বলা হয়নি? ছেলেগুলোর পরিবার বাহির করার জন্য উঠেপড়ে লেগেছিল, পরে কারা যেন আবার এসব করেছে। ঠিক হয়েছে। ফাঁসি হলে ভালো হতো, জানোয়ার সবগুলো। মৌ বেলার হাত ধরে বাহিরে নিয়ে এসে বলে, আচ্ছা, বের হওয়ার সময় এসব নিয়ে ভাবতে হবে না। তুমি যাও, বের হও। বের হতে দেরি হলে আসতেও দেরি হবে। বেলা মৌয়ের কাছে থেকে বিদায় নিয়ে বেরিয়ে যায়। মৌ বারান্দায় দাঁড়িয়ে বেলাকে দেখছিল। নিচে গিয়ে রিকশার জন্য দাঁড়িয়ে আছে সে। হঠাৎ ফোন বেজে ওঠায় মৌ নিজের রুমে চলে যায়। ফোনটা বিছানায় রাখা ছিল। ফোনের স্ক্রিনে ফারাজের নম্বর জ্বলজ্বল করছে। মৌ সময় অপচয় না করে কলটা রিসিভ করে। হ্যাঁ ভাইয়া, বল। কি করছিস? ঘুম থেকে উঠলাম। দুপুরে একটু ঘুমিয়েছিলাম। রাতে বাসায় আয়। কেন? কোনো দরকার? দরকার না। তোর ননদ তো চলেই যাচ্ছে। আম্মা দাওয়াত দিয়েছে এখানে। ওয়াজিহা তো বাহিরে গেল। কেন? বলল ওর বান্ধবীদের সাথে দেখা করবে। ও আচ্ছা, তাহলে আগামীকাল আয়।
আম্মা বলেছে আসতেই হবে। আচ্ছা দেখছি। বেলা মাঠের পাশের রাস্তায় দাঁড়িয়ে আছে গাড়ির জন্য। সন্ধ্যা হয়েছে অনেকক্ষণ আগেই। এই সময়ে রিকশা একটু কম পাওয়া যায়। তার বান্ধবীদের বাড়ি একটু দূরে হওয়ায় যে রিকশা পেয়েছিল তারা তিনজনে সেটা নিয়ে চলে গিয়েছে। বেলা স্টেশনের দিকে হেঁটে এগিয়ে যেতে থাকে এই ভেবে যে একটু হাঁটলেই রিকশা পাওয়া যেতে পারে। বিকেলে বের হওয়ার সাথে সাথে মৌ কল করে বলেছে সে যেন বাসায় না ফিরে তাদের বাসায় একেবারে চলে যায়। সেখানে আজ দাওয়াত পড়েছে। বেলা হাঁটছে এমন সময় ফোনটা বেজে ওঠে। বেলা ফোনটা ব্যাগ থেকে বের করে দেখে মৌ এর নম্বর। রিসিভ করবে ঠিক তখনই একটা বাইক এসে বেলার একদম কাছে এসে থেমে যায়। বেলা এক মুহূর্তের মধ্যে সেখান থেকে সরে দাঁড়ায়। বাইকে থাকা ব্যক্তিটি মাথার হেলমেট খুলে চুল ঠিক করতে করতে বলে, উঠে বসুন, এখন রিকশা পাবেন না। বাইকে থাকা ব্যক্তিটি মাথার হেলমেট খুলে চুল ঠিক করতে করতে বলে, উঠে বসুন, এখন রিকশা পাবেন না। বেলা চোখ বড় বড় করে বলে, আপনি ভয় পাইয়ে দিয়েছিলেন। ফারাজ মৃদু হেসে বলে, কিভাবে? এই যে বাইক এভাবে থামালেন। অপরিচিত কেউ হলে থাপ্পড় বসে যেত গালে। ফারাজ গালে হাত দিয়ে আগের হাসি বহাল রেখে বলে, যে গালে আমার বউয়ের চুমু পড়বে সে গালে অন্য নারী থাপ্পড় দেবে। সেই নারীর হাত ঝলসে যা। ফারাজ থেমে আবার বলে, চলুন তাড়াতাড়ি যেতে হবে। এক কাপ কফি খাওয়া বাকি। কি? আমাদের একদিন কফি খাওয়ার কথা ছিল, ভুলে গেলেন? ভুলিনি। ফারাজ বেলার দিকে তাকিয়ে বলে, আধা ঘন্টা সময় আমাকে দেওয়া যায় না? প্রমিস করছি আপনাকে চাইব না, শুধু আপনার মূল্যবান সময়ের 30 মিনিট সময় চাইছি। বেলা বলল, ঠিক আছে চলুন। বাইক এসে থামে সেই পুরনো রেস্টুরেন্টের সামনে। বেলা বাইক থেকে নেমে এদিক ওদিক তাকিয়ে দেখতে থাকে। চারপাশটা আরো বেশি সুন্দর করে সাজানো হয়েছে। ফারাজ বাইক লক করে বলে, চলুন ভেতরে যাই। এতদিনে অসম্পূর্ণ ইচ্ছেটা সম্পূর্ণ করে নেয় ফারাজ। পুরোটা সময়ে দুজনের খুব অল্প কথা হয়, আর এই অল্প কথার মাঝে বেলা যেন ফারাজের একটা কথাতেই আটকে যায়। কখনো যদি মনে হয় আপনার জীবনে সঙ্গী হিসেবে কাউকে প্রয়োজন, তাহলে আমাকে একবার মনে করবেন। আমি আপনার জন্য আজীবন অপেক্ষা করব, ওয়াজিহা। আমি ভালোবাসতে বাধ্য করছি না, করব না। আমি ভালোবাসি বলেই কেন আপনাকে ভালোবাসতে হবে? দেখি আপনাকে ভালোবেসে সারা জীবন একা থাকা যায় কিনা। আমি আপনার জন্য অপেক্ষা করব, কেউ আপনার পথ চেয়ে অপেক্ষার প্রহর গুনবে, ওয়াজিহা। ভালোবাসার মানুষটি ফিরিয়ে দিলে যে ভালোবাসা কর্পূরের মতো উধাও হয়ে যায় না, সেটা আমি প্রমাণ করে দেব। ভালোবাসি আপনাকে, ওয়াজিহা। দুজনের বাড়ি ফিরতে ফিরতে রাতের খাবারের সময় হয়ে যায়। বাসায় সবাই একসাথেই ছিল, রাতের খাওয়া শেষ করে সবার বিদায় নেওয়ার সময়। বেলা মুহিব সাহেব এবং ফাহমিদা বেগমের কাছে থেকে একে একে বিদায় নিয়ে নেয়। ফাহমিদা বেগম হাতে বানানো কিছু শুকনো খাবার বেলাকে দেয় নিয়ে যাওয়ার জন্য। ওয়াহাজ আর মৌ দরজার কাছে দাঁড়িয়ে আছে। বেলা ফাহমিদা বেগমের কাছে থেকে চলে আসবে তখনই কি মনে করে আবার দাঁড়িয়ে যায়। ফাহমিদা বেগমের দিকে ফিরে বলে ওঠে, একবার আপনাকে জড়িয়ে ধরি। ভাবির মা মানে তো আমারও মায়ের মতোই, তাই না? ফাহমিদা বেগম কোনো কথা না বলে মৃদু হেসে বেলাকে জড়িয়ে নেয়। মাথায় হাত বুলিয়ে দিয়ে বলতে থাকে, তুমি তো আমার মেয়ের মতোই। সবসময় আমার দোয়া থাকবে, জীবনে ভালো কিছু করো। নিজের জন্য করো আর তোমার মতো মেয়েগুলোর জন্য কিছু করো। সমাজে যে কালো অধ্যায় শুরু হয়েছে সেগুলো শেষ করো।
সৃষ্টিকর্তার রহমত নিশ্চয়ই পাবে তুমি। অনেক দিন ধরে মায়ের অনুপস্থিতি তাকে পোড়াচ্ছে। প্রতিটা পদক্ষেপে সময় বুঝিয়ে দিচ্ছে মা থাকলে হয়তো সবকিছু আরেকটু সুন্দর হতো। ভাই যত ভালোবাসুক না কেন সব কথা ভাইকে বলা যায় না। মাকে জড়িয়ে ধরে মায়ের কোলে মাথা রেখে নির্দ্বিধায় সব বলে দেওয়া যায়। মা তো মাই হয়, মায়ের মতো কেউই হয় না। এই সময়টায় এসে মায়ের অভাবটা যেন পেটের ক্ষুধার মতো পেয়ে বসেছে। ভাই তো সব আবদার পূরণ করে, তাকে যেন গিয়ে বলতে ইচ্ছে করছে, ভাইয়া প্লিজ মাকে এনে দাও না। মা কেন সেদিন আমাদের ছেড়ে চলে গেল? বাবা কেন ওরকম করলো? বাবা ওই কাজটা না করলে তো এত এত সমস্যা সৃষ্টি হতো না, জীবন এতটা জটিল হতো না। মা তো সতীন সহ্য করে নিয়েছিল, কয়েক বছরের শাস্তি সহ্য করে নিতে পারত না। সব তো ঠিকই হয়েছিল, আমিও রাজি হয়েছিলাম, তবুও কেন মা ওরকম কাজটা করল? কয়েকটা দিন খারাপ কাটতো, কিন্তু এখন তো সারাটা জীবনের প্রতিটা দিন তাকে ছাড়া খারাপ কাটছে। দীর্ঘশ্বাস ফেলে বেলা অতঃপর শেষবারের মতো সকলে বিদায় নিয়ে বের হবে, তখন ওয়াহাজ বলে ওঠে, ফারাজের সাথে দেখা করেছ? কোথায়? ওয়াহাজের কথায় বেলা মৌয়ের দিকে তাকায়। মৌ মৃদু হেসে ইশারায় কিছু বোঝায়, কিন্তু বেলার কাছে সেটা বোধগম্য নয়। বেলা আশেপাশে তাকিয়ে ফারাজকে না দেখে বলে ওঠে, উনি হয়তো ব্যস্ত, চলো আমরা যাই। বেলা আর মৌ মিলে প্রতিটা ব্যাগ, রুমের প্রতিটা জিনিস বারবার চেক করছে, কোনো কিছু যেন ভুলে না রেখে যায় বেলা। ওয়াহাজ বাহিরে বাহিরে খুশি দেখালেও বোন দূরে থাকবে ভেবে বারে বারে দীর্ঘনিশ্বাস ফেলছে সে। মৌ রুমে এসে দেখে ওয়াহাজ খাটে হেলান দিয়ে চোখ বন্ধ করে বসে আছে। পাশে এসে বসতেই ওয়াহাজ নড়েচড়ে সোজা হয়ে বসে। ওয়াজিহা রেডি? হ্যাঁ, সবকিছু রেডি। ওরও হয়ে গেছে। বের হওয়া কখন? এখনই। ফারাজ এলো না? তুমি যে বলেছিলে। আমার মনে হয় ব্যস্ত আছে। আমি বলে দিয়েছি ভাইয়া চলে আসবে। আচ্ছা ঠিক আছে। বেলা রেডি হয়ে রুম থেকে বের হবে, তখনই ওয়াহাজ সামনে এসে দাঁড়ায়। মৃদু হেসে বলে, তৈরি তুমি? আমাদের এখনই বের হতে হবে। বেলা মাথা নিচু করে বলে, হ্যাঁ ভাইয়া, আমি তৈরি। চলো বের হওয়া যাক। বেলা তড়িঘড়ি করে বলে, ভাবি যাবে না আমাদের সাথে বিমানবন্দরে? হ্যাঁ যাবে, তৈরি হয়ে নিচ্ছে। আমি ব্যাগপত্রগুলো গাড়িতে রেখে দিই। কাগজপত্র সব ঠিকমতো নিয়েছ? হ্যাঁ ভাইয়া, আমার কাছেই আছে। ঠিক আছে। ওয়াহাজ বেলার ব্যাগগুলো নিচে নিয়ে যায়। বেলা বসে বসে মৌয়ের রেডি হওয়া দেখছে। বেলার মুখটা মলিন। মৌ নিজের পার্সব্যাগটা নিয়ে বলে, ভাইয়া কি তোমাকে কল দিয়েছিল? বেলা মুখ গম্ভীর করে বলে, না, তোমার ভাইয়া আমাকে কেন কল দেবে? কেন দেবে জানো না তুমি? জানলেই কি হবে? উনার আসার প্রয়োজন নেই, আমি ভুল ভাবতে শুরু করেছিলাম। শোনো, আমার ভাইয়া তোমাকে ভালোবাসে, এই কথায় এক বিন্দু ভেজাল নাই। তোমার মনে হয় না তুমি আমার ভাইয়াকে একদম নিরাশ করে চলে যাচ্ছ? ভাবি, আমার প্রেম করার বয়স নেই, পরিস্থিতিও নেই। আমি উনাকে আশায় রাখতে পারবো না। তুমি কি ভাইয়াকে নিয়ে একদমই কিছু ভাবনি? বেলা কিছুক্ষণ চুপ থেকে বলে, ভেবেছি, অনেক কিছুই তো ভেবেছি। কি ভেবেছ? জানি না, কিন্তু শোনো, তোমার ভাইয়া কিন্তু আমার ভাইয়ার ব্যাপারে জানে। তার কোনো আপত্তি নেই, জানিয়েছে আমাকে। এখন শুধু তোমার সিদ্ধান্ত নিতে হবে। হলো তোমাদের। চলো এখন, বের না হলে দেরি হয়ে যাবে। ওয়াহাজের কথায় নিজেদের কথা শেষ না করেই বেরিয়ে যায় বেলা আর মৌ।
চারদিকে মানুষের ভিড়। কেউ প্রিয়জনের আসার অপেক্ষায়, আবার কারো প্রিয়জন চলে যাবে, শেষ সময়ে সঙ্গ দিতে এসেছে। দল বেঁধে দাঁড়িয়ে আছে নিজেদের মানুষকে নিয়ে, নিজেদের মানুষের জন্য। বেলা, ওয়াহাজ আর মৌ একপাশে দাঁড়িয়ে কথা বলছে। মৌ নিজের ফোনের স্ক্রিনে চোখ বুলিয়ে নিয়ে সহাস্য বলে ওঠে, ভাইয়া চলে এসেছে। বেলার কানে কথাটি যেতেই এদিক ওদিক তাকিয়ে খুঁজতে থাকে। ওয়াহাজ তার বোনের অবস্থা দেখে মিটিমিটি হাসতে থাকে। মৌকে বলে, তোমরা থাকো, আমি পানির বোতল নিয়ে আসছি। মৌ নিজের আনা পানির বোতল বের করবে, তখনই ওয়াহাজ ইশারায় সেটা বের করতে নিষেধ করে। ওয়াহাজের ব্যাপারটা বুঝতে পেরে মৌ আর বোতলটা বের করে না। ওয়াহাজ যেতে শুরু করলে মৌ থামিয়ে দিয়ে বলে, একটু অপেক্ষা করুন, ভাইয়া আসুক। ভাইয়া, আসলে আমিও যাচ্ছি আপনার সাথে। মিনিট 5 মাথায় ফারাজ এসে পৌঁছায়। এতক্ষণ ধরে এত মানুষের মাঝে খুঁজে পেতে বেগ পেতে হয়েছে তাকে। ফারাজ এসে দাঁড়ালে মৌ বলে, ভাইয়া এখানে একটু থাক, আমরা একটু আসছি, কোথাও যাস না যেন। ফারাজ সম্মতিসূচক মাথা নাড়লে ওয়াহাজ আর মৌ হাঁটা শুরু করে। বেলা চুপচাপ মাথা নিচু করে দাঁড়িয়ে আছে। ফারাজ এক নজরে তার দিকে তাকিয়ে আছে। বেলা মাথা উঁচু করে ফারাজের দিকে তাকিয়ে বলে, তাকিয়ে আছেন কেন? দেখছি। কি দেখছেন? আপনাকে দেখছি। আমাকে এভাবে দেখার কি আছে? আপনাকে ছাড়া দেখার কিছুই নেই। দেখার কিছু নেই জন্য দেখছেন। উহু, ভালোবাসি বলে দেখছি। মানুষ এমনি এমনি কাউকে দেখে না, কারণ অবশ্যই থাকে। আপনার কি কারণ? ভালোবাসি। আপনার মনে হচ্ছে না আপনি বেশি ঝুঁকি নিয়ে ফেলছেন? আপনি ভালো একটা ডাক্তার, আপনার সুন্দর উজ্জ্বল একটা ভবিষ্যৎ আছে। আপনার ভবিষ্যৎও না হয় আমার ভবিষ্যতের সাথে রাঙিয়ে দেব। আমার অতীত আছে জানেন তো। অতীত যেন ভবিষ্যতে না আসে সেটা শুধু দেখবেন। বেলা মাথা নিচু করে নেয়। পরক্ষণেই আবার ফারাজের দিকে তাকায়। ফারাজ তখনও বেলার মুখের দিকেই তাকিয়ে আছে। বেলার তাকানো দেখে ফারাজ মুচকি হেসে বলে, আমাকে মিস করবেন না। হু, উহু নাকি হু? বেলা একটা চিরকুট ফারাজের হাতে ধরিয়ে দিয়ে বলে, আমি কিছু বলতে পারবো না। আপনি বাসায় গিয়ে এটা পড়ে নিবেন। কি এটা? দেখছেন না এটা চিরকুট? সে তো দেখছি। কি হিসেবে চিরকুট পাচ্ছি আমি? বেয়াই, হবু প্রেমিক নাকি প্রেমিক আপনিই বুঝে নেবেন। এটুকু তো বলতেই পারেন। এরকমই থাকবেন আমি ফিরে আসা পর্যন্ত। মানে প্রেমিক হিসেবে এপ্রুভাল পাচ্ছি। মাসে একবারের চেয়ে বেশি কল দিবেন না। 12 মাসে 12টা হিসেবে 4 বছরে 48 বার কল হয়, সেখানে 50টা দিতে পারবেন। মাসের 29 দিন কি করব? পার্ট টাইম গার্লফ্রেন্ড রাখব। বেলা এদিক ওদিক তাকিয়ে দেখে ফারাজের দিকে আঙুল তুলে বলে, জানে মেরে দেব বুঝলেন। জীবনে আসা দ্বিতীয় মানুষগুলো ভয়ঙ্কর ভালো হয় বা ভয়ঙ্কর রকমের খারাপ হয়। কেউ সম্পর্ক ভাঙতে আসে, আবার কেউ ভেঙে যাওয়া সম্পর্কের নতুন মোড় নিতে। ফারাজ একটু নিচু হয়ে বেলাকে উদ্দেশ্য করে বলে, নিশ্চিন্তে ফিরে আসুন আমার হতে। আমি অপেক্ষা করব। বেলার প্লেনে বসার সময় হয়ে গেছে। বেলার সম্মুখে 3 জন ব্যক্তি দাঁড়িয়ে আছে। ওয়াহাজ বেলাকে কি কি করতে হবে সব বুঝিয়ে দিয়ে বলে, মাথা উঁচু করে ফিরে আসতে হবে তোমাকে। দেখিয়ে দিতে হবে একটা মেয়ের জীবন কখনো ডিভোর্সে শেষ হয়ে যায় না। দেয়ালে পিঠ থেকে গেলে হয় ঘুরে দাঁড়াতে হয়, নয়তো দেয়াল ভেঙে বেরিয়ে নিজের অবস্থান তৈরি করে নিতে হয়। বেলা মাথা ঝাঁকিয়ে সব মেনে নিচ্ছিল। ওয়াহাজ বেলার মাথায় হাত রেখে বলে, তোমার ভাইয়া তোমাকে খুব মিস করবে।
বেলার আর সোজা দাঁড়িয়ে থাকতে না পেরে ওয়াহাজকে জড়িয়ে ধরে। ফুপিয়ে ফুপিয়ে বলে ওঠে, আমিও তোমাদের সবাইকে খুব মিস করব। আমার জন্য দোয়া করো সবাই। আর শোনো, আমার ভাবিকে ভালো রেখো, সে তোমাকে খুব ভালোবাসে। মৌয়ের কাছে থেকেও বিদায় নেয় সে। ওয়াহাজ বোনের কপালে চুমু দিয়ে আরেকটা বার জড়িয়ে ধরে। দুজনের কাছে থেকে বিদায় নিয়ে ফারাজের দিকে তাকায় বেলা। মৃদু হেসে মন খারাপ চেপে রেখে বলে, আসছি, ভালো থাকবেন, নিজের যত্ন নিবেন। বেলার চলে যাওয়ার দিকে তিনজন একনজরে তাকিয়ে থাকে। ওয়াহাজের চোখ ছলছল করছিল। এতগুলো বছর সে তার বোনের কাছে থেকে দূরে থেকেছে, আর আজ তার বোন মৌ বারে বারে চোখ মুছছে। ফারাজ পাশে থেকে বোনকে জড়িয়ে ধরে বলে, ডোন্ট ক্রাই। বেলাকে আর দেখা যাচ্ছে না। হয়তো মিনিট 10 মাঝে প্লেন উড়াল দেবে গন্তব্যের দিকে। ফারাজ হাতে রাখা চিরকুটটা খুলে ফেলে। সেখানে লেখা, আমার প্রতি আপনার ভালোবাসা আরো গাঢ় করুন। আমি আসব আপনার জন্য, আমি ফিরে আসব। আমি আসব নতুন সম্পর্কের সূচনা করতে। আপনি শুধু আমাকে একটু ভালোবেসে মনের মেঘগুলো কাটিয়ে বৃষ্টি হয়ে ঝরবেন। আমি ফিরব ভালোবাসার মৌসুমে। শুধু একটা 21শে জুন না, আমি আমার জীবনের প্রতিটা দিন কাটাতে চাই। আমাদের খুব তাড়াতাড়ি দেখা হোক, আপনাকে ভালোবাসা। বাকি। প্রবল শব্দে সবাই বাহিরের দিকে তাকায়। প্লেন ফ্লাই করেছে, ধীরে ধীরে ওপরে উঠতে শুরু করেছে। এই চলে যাওয়া যেন নতুন করে ফিরে আসার নিশানা। ফারাজ মনে মনে বলতে থাকে, আপনার ছোট্ট এই চিরকুট আমাকে 1000 বছর অপেক্ষা করাতে শক্তি যোগাবে। আপনার এই চিরকুটটা মনের মেঘ দূর করে দিয়েছে, প্রমাণ করেছে একপাক্ষিক ভালোবাসা সবসময় কষ্ট দেয় না। কিছু কিছু মানুষ ভালোবাসায় ভরসা রাখতে শেখায়। ভালোবাসি আপনাকে, ওয়াজিহা। আমার ওয়াজিহা। সমাপ্ত। আজকে সমাপ্ত হলো মেঘ বিয়োগের মৌসুম। তবে এটার দ্বিতীয় সিজন খুব তাড়াতাড়ি আসবে ইনশাআল্লাহ। চেষ্টা করবেন আজকে অন্তত কিছু গঠনমূলক মন্তব্য করার। ধন্যবাদ।